আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে উত্তরাঞ্চল রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা তারেক রহমানের। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার আহ্বান। দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীদের রক্ষা করা হবে। শীর্ষ ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ে জামায়াতের আমির 18 কোটি মানুষের বিজয় চায় দলটি। প্রশাসনের ব্যর্থতা ও বিএনপি প্রার্থীর উস্কানিতে শেরপুরে রেজাউল করিমের মৃত্যুর দাবি জামায়াতের। সুষ্ঠু তদন্তের দাবি বিএনপি। দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান সরকারের। শেরপুরের ঘটনায় ওসি ও ইউএনও প্রত্যাহার জানালেন ইসি সচিব। জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। এবং পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে চলছে প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থী সমর্থকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে উত্তরাঞ্চল রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের অঙ্গীকার করেন তিনি। 12 ফেব্রুয়ারি নির্বাচনে নির্ধারিত হবে দেশ কোন দিকে যাবে উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে ভোটের পর দিন থেকেই শুরু হবে জনগণের দিন, বাংলাদেশের অগ্রগতির পথে নতুন যাত্রা। বিশৃঙ্খলার মাধ্যমে কেউ নির্বাচনের পরিবেশ বানচালের চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে তা দমনের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। রাজশাহী থেকে মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনির আহসান। করব কাজ সবার আগে বাংলাদেশ। পদ্মাপাড়ের জেলার রাজশাহীর সমাবেশে বিএনপি প্রধান তারেক রহমান যখন এসে পৌঁছান তখন মধ্য দুপুর। মাদ্রাসা মাঠের সমাবেশ পরিণত জনসমুদ্রে। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে সরাসরি মঞ্চে আসেন তারেক রহমান। ধানের শীষ আর তারেক রহমানের জয়ধ্বনিতে তখন মুখরিত সমাবেশ প্রাঙ্গণ। 2 দশক পর রাজশাহীর মাটিতে নেতাকর্মী সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পেয়ে উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি প্রধান। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে শহরের প্রধান সড়ক থেকে অলিগলি। অতীতের রাজশাহী সফরের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, পানির অভাবে পদ্মা এখন মৃতপ্রায়, উন্নয়ন বঞ্চিত রাজশাহীবাসী নানা সংকটে জর্জরিত। আমাদের তিস্তায় পদ্মা ব্যারাজের কাজ আমরা শুরু করব, বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করব, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। মাইক্রোফোন হাতে মঞ্চের নানা প্রান্ত ঘুরে ঘুরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকার উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে। নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা দমনে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না এবং যেতে চাই না বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না, কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। 3 জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে দেশবাসীর কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। পরে নওগাঁর এটিম মাঠে জনসভায় যোগ দেন তারেক রহমান। বিশাল সমাবেশে কৃষি প্রধান এই অঞ্চলের কৃষকদের কল্যাণে তার দলের নানা পরিকল্পনার কথা তুলে ধরে ধানের শীষে ভোট চান তিনি। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে
কৃষি সংক্রান্ত যেগুলো মিল ফ্যাক্টরি আছে, যারা কৃষি সংক্রান্ত কৃষি পণ্য নিয়ে যারা মিল ফ্যাক্টরি করবে তাদেরকে আমরা বিশেষভাবে সহায়তা প্রদান করব, যাতে করে তাদের মিল ফ্যাক্টরিগুলোতে এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের ছেলেমেয়েদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। রাতে নিজ জেলা বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। মইনুল আহসান, এটিএন বাংলা, বগুড়া। দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিভেদ নয়, জাতিকে ঐক্যবদ্ধ করে হালাল রুজিতে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে বিদেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি বলেন, জামায়াতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, ব্যবসায়ীদের জন্য পাহারাদার হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে নারীদের 5 কর্মঘণ্টাই বাস্তবায়ন করা হবে। তবে কোনো প্রতিষ্ঠান যদি এতে ক্ষতিগ্রস্ত হয় তবে সেসব কোম্পানিকে 3 ঘন্টার ভর্তুকি দেবে সরকার। আর কর্মক্ষেত্রে না গিয়ে নারীরা ঘরে সময় দিলে সরকার সেসব নারীকে সম্মানিত করবে। সুতরাং শিল্পকে কিভাবে, ব্যবসাকে কিভাবে বাঁচিয়ে রাখবে, এতে তোমার দায়িত্ব আছে, দায় আছে। তুমি যদি সন্তানের মতো তোমার এই শিল্প এবং ব্যবসাকে ভালোবাসো, তাহলে এই শিল্প তোমাকে সন্তানের মতো তার বুকে স্থায়ী দিবে। আর তুমি যদি সময় পাস করার জন্য অথবা তোমার নিজের সুবিধাটা নেওয়ার জন্য এখানে আসো, তাহলে তোমার দ্বারা বড় কোনো উপকার হওয়ার সম্ভাবনা নেই, বরঞ্চ তোমার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আবার যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়, তাইলে মালিক পক্ষ কেন মহিলাদেরকে বা নারীদেরকে রিক্রুট করবে? তারা গর্ভে সন্তান ধারণ করবেন, 2 থেকে 2.5 বছর দুধ খাওয়াবেন, আবার আপনার আমার মতো 8 ঘন্টা সমান তাহলে তারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ইজ ইট জাস্টিস? নির্বাচনের পরদিন 90% চাঁদাবাজের হাত অবশ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর কারণ বাজার ও মিরপুরে নির্বাচনী জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। শেরপুরে জামায়াতের নেতাকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকার ব্যবস্থা না নিলে কঠোর জবাব দেওয়া হবে। মিজান সাজানের রিপোর্ট। কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের নির্বাচনী জনসভায় 12 দফা প্রতিশ্রুতি তুলে ধরেন জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। অতিষ্ঠ করে তুলছে, কাজেই আমরা এক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে চাই। প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের দিন ফুরিয়ে এসেছে। 13 ফেব্রুয়ারি শুরু হবে নতুন যাত্রা, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে চাঁদাবাজদের কঠোর জবাব দেবে জামাত ইসলামী। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90 ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10 ভাগ যারা থাকবে ওদেরকে বুঝাবো, চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর। তিনি আরো বলেন, এবারে নির্বাচনে তাদের দল বা জোট নয়, বিজয় হবে 18 কোটি মানুষের। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। পরে তিনি রাজধানীতে আরও 3টি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। ঢাকা 14, ঢাকা 16 ও ঢাকা 17 আসনে দেওয়া বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা চাঁদাবাজি করে তাদের জন্য হালাল কাজের সুযোগ তৈরি করে দেওয়া হবে। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন। তিনি বলেন, জামাত ক্ষমতায় এলে নারীরা 5 থেকে 8 ঘন্টা ইচ্ছে অনুযায়ী কাজের সুযোগ পাবেন। পরিবারের প্রতি গভীর সংবেদনা জ্ঞাপন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নিহত সেক্রেটারি রেজাউল করিমের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে সিবর্দি সরকারি কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম সহ জেলা উপজেলা জামায়াতের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এদিকে প্রশাসনের ব্যর্থতা ও বিএনপি প্রার্থীর উস্কানিতেই শেরপুরের জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের। মুশফিকুর রহমানের রিপোর্ট। শেরপুর ৩ আসনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি জামায়াত সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। হত্যার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। দুপুরে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে গিয়ে। এর আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের বলেন, প্রশাসনের ব্যর্থতা ও বিএনপি প্রার্থীর উস্কানিতেই শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা রেজাউল করিমকে হত্যা এবং নারী কর্মীদের হেনস্থার ঘটনা ঘটেছে। নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি, আপনারা জানেন, ঢাকা 8-এ। আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে হামলা করা হয়েছে, অন্যরাও ছিলেন, এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণে এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। জামায়াত এবং 11 দলের জনজোয়ার ঠেকাতে সারা দেশেই এমন হামলা চালানো হচ্ছে দাবি করেন তিনি। বিভিন্ন জায়গায় এই ধরনের একের পর এক ন্যাক্কারজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছেন। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে, কিন্তু এই পরিবেশকে আজকে বিঘ্নিত করছেন এই সন্ত্রাসীরা যদি এই ধরনের কার্যক্রম তার অব্যাহত রাখেন, তাহলে আমরা এক দলমত নির্বিশেষে, বিশেষ করে আমরা 11 দলীয় জোটে আমরা যারা আছি, আমরা সবাই জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। এদিকে এ হত্যার নিন্দা জানিয়ে ফেসবুক পোস্টে খুনিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি ও প্রশাসনের অনুরোধ সত্ত্বেও জামায়াতের নেতারা সহযোগিতা না করায় শেরপুরের সংঘাতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। গুলশানে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, জামায়াতের নেতার মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত। এই ঘটনায় বিএনপির 40 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে। চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। গণঅভ্যুত্থানের পর সবার প্রত্যাশা সংঘাতমুক্ত নির্বাচন, বিএনপি সবসময়ই তা চায়। বিএনপি দোষারোপের রাজনীতি চায় না। তবে শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। বিএনপি রাজনৈতিক দলগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করে বলেও জানান মাহাদি আমিন। এদিকে শেরপুরের সহিংসতায় জামায়াতে ইসলামের এক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। যখন জাতীয় নির্বাচন আর মাত্র 2 সপ্তাহ দূরে, তখন বিএনপি, জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব এবং সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ঘটনার তদন্ত শুরু হয়েছে, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঝিনাইগাতি উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহতের ঘটনায় ইউএনও ও থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে নির্বাচনের সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য আগের মতোই কার্ড দেয়া হবে। রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। সকাল থেকে পাড়া, মহল্লা, বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন প্রার্থীরা। অভিযোগ,
পাল্টা অভিযোগে একদিকে যেমন সরগরম নির্বাচনের মাঠ, তেমনি ভোটারদের কাছেও তুলে ধরছেন নির্বাচনী প্রতিশ্রুতির রূপরেখা। জামাল হাসান শান্ত রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী প্রচারের সরগরম রাজধানীর বেশিরভাগ এলাকা। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আর নানা প্রতিশ্রুতিতে চলছে গণসংযোগ। চেষ্টা করছেন ভোটারদের মাঝে নতুন প্রত্যাশা সৃষ্টির। সকাল থেকেই ঢাকা ১৩ আসনে প্রচারণা শুরু করেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। এ সময় জুলাই যোদ্ধাদের নিয়ে র্যালি শেষে সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে অরাজকতা কেউ করলে ছাড় দেবে না বিএনপি। যদি 12 তারিখে কেউ ভোট পোলিং সেন্টার দখল করতে চায়, তাহলে তো নিশ্চয়ই আমরা চুপচাপ বসে থাকবো না। আমরা প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে দৃষ্টি রাখবো, তারা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে যেন। যদি কোনো কারণে তারা পালন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা আমাদের জনগণের ভোট অন্য কাউকে কারচুপি করে চুরি করে নিয়ে যেতে দিব না। অন্যদিকে মোহাম্মদপুরে নিজের এবং জোটের জন্য ভোট চান খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক। 11 দলীয় যে দেশপ্রেমিক এবং ইসলামী জোট, এই জোটবদ্ধ হওয়ার কারণে মানুষের মধ্যে একটা বিপুল আগ্রহ আছে। আমার ব্যক্তিগত পরিচিতি, জোটের পরিচিতি এবং আমাদের সকলের সম্মিলিত প্রয়াস সবকিছু মিলিয়ে রিকশা খুব জোরে সোরে চলছে আলহামদুলিল্লাহ। রাজধানীর মিরপুরে গণসংযোগে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 15 আসনের বিএনপি প্রার্থী। এ সময় তিনি বলেন, ভোটে নির্বাচিত হলে নিরাপদ ঢাকা 15 গড়ে তুলবেন তিনি। একই সাথে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আমি মনে করি আমার এলাকার জনগণ আমাকে নির্বাচিত করলে আমি এলাকার সন্তান হিসাবে আমার দায়বদ্ধ থেকে আমি আমার এলাকার উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড আমার এলাকার সকল জনগণকে সাথে নিয়ে আমি একসাথে করবো ইনশাআল্লাহ। আমরা একটা স্বচ্ছ পরিষ্কার নির্বাচন চাই। আমরা মনে করি না যে কোনোভাবে অর্থ, পেশাশক্তি, ধর্মকে অপব্যবহার করে কারো নির্বাচন করা উচিত। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনে ভোটারদের মন জয় করতে দেশজুড়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চলছে প্রতিপক্ষের সমালোচনা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই মুখোমুখি অবস্থানে প্রধান দুই প্রতিপক্ষ বিএনপি ও জামায়াত। নিজেদের ভোট ব্যাংক ভারী করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বেশিরভাগ ভোটাররা পরিচিত মুখের ওপর আস্থা রাখলেও নতুন নেতৃত্ব চাইছেন অনেকে। পারিবারিক সহিংসতা অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ 2026-এর খসড়া চূড়ান্ত ও প্রাণীজাত পণ্য সংঘ নিরোধ অধ্যাদেশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তসমূহ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। বৈঠকে 11টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। মাছের ঘের দখল, অনুন্নত চিকিৎসা সেবা ও কাঁচা সড়ক সহ নানা ভোগান্তিতে বাগেরহাট 3 আসনের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন, বিগত আমলে কোনো সরকারই তাদের এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। তাই এবারের নির্বাচনে তারা একজন যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান, যিনি এসব সমস্যার সমাধানে কাজ করবেন। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। রামপাল ও মংলা উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 3 আসন। এই আসনটিতে ইউনিয়ন রয়েছে 16টি। 2,66,884 জন ভোটারের এই আসনটির মানুষের প্রধান জীবিকার মাধ্যম হচ্ছে মৎস্য চাষ। তবে ক্ষমতাসীন দখলদারদের কাছে জিম্মি এখানকার মৎস্য চাষিরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ক্ষমতা বদল হলেও এখানে বদলায়নি দখলদারিত্ব। বনদস্যুকে ফিরে আনতে পারবে, সন্ত্রাসী কমাতে পারবে, চাঁদাবাদ মুক্ত করতে পারবে, আমরা সেই ধরনের প্রার্থী চাচ্ছি। এখানে একজন সৎ, যোগ্য, শিক্ষিত, স্মার্ট প্রার্থী চাই। আমরা তো ভালো এমপি চাই, যাতে গরিব মানুষ যাতে আমরা আশ্রয় পাই। বাগেরহাট 3 আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম। মানবিক বাংলাদেশ করব বা সাম্যের বাংলাদেশ করব বা বিএনপি প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবে না, এবং আমরা চেষ্টা করব সব দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে
এই জনকোটটা করার জন্য। নির্বাচনী প্রচারণায় একটি দলের পক্ষ থেকে নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেন জামায়াত প্রার্থী আব্দুল ওয়াদুদ শেখ। প্রতিপক্ষ তাদের কাজ করছে, কিন্তু 5 সালের পরে এই পর্যন্ত যে কাজগুলো তারা করেছে এটা তারাই ভালো জানে, জনগণও ভালো জানে। এই জন্য অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আমাদের দিকেই তারা ধাবিত হবে, ঠান্ডা মাথায় তারা ভোট দেবে। ভোটাররা বলছেন বিএনপি ও জামায়াত মনোনীত এই দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট। ব্যাপক আয়োজনে শিল্পকলা ইনস্টিটিউটের চিত্রশালায় অনুষ্ঠিততম হল মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত মিডিয়া স্টার অ্যাওয়ার্ড 2026। মূল আকর্ষণে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ডিএ। বিশেষ অতিথি ছিলেন মাহবুবা শাহরিন, নুরনবী মৃধা। সম্মাননায় ভূষিত হয়েছেন এটিএন বাংলার নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, অনামিকা হাসান পুনম, নারী উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন আনমন, চলচ্চিত্র অভিনেতা সুমন মাহমুদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন ইয়ানিক সিনার ও নোভাক জকোভিচ। রড লেবার আর্নাই সিনার 6-3, 6-4 ও 6-4 সেটে পরাজিত করেন বেন শিল্টনকে। ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি শুক্রবার 10 বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক জকোভিচের মুখোমুখি হবেন। এদিকে টানা 2 সেট হেরেও ভাগ্যের ছোঁয়ায় 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথেই আছেন নোভাক জকোভিচ। লরেঞ্চো মুসেত্তির কাছে প্রথম 2 সেট 6-4, 6-3 গেমে হেরেছিলেন জকোভিচ। তৃতীয় সেটে 3-1 এগিয়ে থাকা অবস্থায় ইতালিয়ান মুসেত্তি উরু ও কুচকির ব্যথায় খেলতে পারেননি। তাতে সেমিফাইনালের টিকিট পান জকোভিচ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে উত্তরাঞ্চল রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা তারেক রহমানের। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার আহ্বান। দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীদের রক্ষা করা হবে। শীর্ষ ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ে জামায়াতের আমির। 18 কোটি মানুষের বিজয় চায় দলটি। প্রশাসনের ব্যর্থতা ও বিএনপি প্রার্থীর উস্কানিতে শেরপুরের রেজাল করিমের মৃত্যুর দাবি জামায়াতের। সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির। দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান সরকারের। শেরপুরের ঘটনায় ওসি ও ইউএনও প্রত্যাহার জানালেন ইসি সচিব। জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। এবং পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে চলছে প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থী সমর্থকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।